অর্থনীতি বড় হবে, আসবে দেশি বিদেশি বিনিয়োগ, শিল্প প্রতিষ্ঠান হবে, বাড়বে কর্মসংস্থান, এমনটাই প্রত্যাশা দেশ ও দশের। কিন্তু বর্তমান বাস্তবতার চিত্র যেন একটু ভিন্ন। নানা সংকটের মুখে পড়েছে শিল্পখাত এবং এই সংকটময় শিল্পখাত আজ যেন কিছুটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সুপ্রিয় দর্শক, আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আজকের বিষয় সংকটময় বাণিজ্যের ভবিষ্যৎ কোথায়। আমাদের এই আলোচ্য বিষয়টি আলোচনা করতে এবং আলোচনাটা এগিয়ে নিতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানীয় অতিথি। একে একে পরিচিত হব তাদের সাথে। প্রথমেই আমার ডানে রয়েছেন জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, সভাপতি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি এবং সেই সাথে সাবেক সভাপতি বিজেএমইএ। তারপরেই রয়েছেন জনাব মাজিদুল হক, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে, আজকের আলোচনায়। আমি প্রথমে যেতে চাই জনাব মাজিদুল হক আপনার কাছে। আমার যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কিছু ইনফরমেশন আগে আমি আপনাকে দিতে চাই। গত এক দশকেই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে উৎপাদনমুখী বা ম্যানুফ্যাকচারিং শিল্পে অবদান তার আগের 10 বছরের তুলনায় কমে এসেছে, এটি তথ্য মতে জানা গেছে। তথ্য হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক যে সুমারি রয়েছে সেই সুমারি অনুযায়ী। আমি যদি সালটি উল্লেখ করি 2024 সালে সুমারির প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে শিল্প খাতের অবদান 8.77। আর সেই ক্ষেত্রে তার আগের বছরটি যদি হিসাব করি অর্থাৎ 2023 সালের কথা যদি বলি সেক্ষেত্রে 11.54 ছিল, অর্থাৎ অনেকটা ব্যবধান 2.81। এই ব্যবধান নিয়ে আপনার মতামত কি? জি দেখুন, যে আমি যদি একটু পূর্বে একটু ফিরে যেতে চাই শিল্প খাত নিয়ে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আমরা কি পেয়েছিলাম 71, 72, 73 সালে আমরা কি পেয়েছিলাম? কয়টা কারখানা পেয়েছিলাম আমরা? আসলে কয়টা ফ্যাক্টরি ছিল আমাদের ওয়ার টোন একটা ইকোনমিতে আসলে আমরা পেয়েছিলাম। যদি আমি 72, 73 সালের স্ট্যাটিস্টিক্স আপনাকে বলি, সেটা 313টা ফ্যাক্টরি ছিল কিন্তু। আচ্ছা, এই 313টা ফ্যাক্টরি যুদ্ধ হওয়ার কারণে যেটা হয়েছে, দীর্ঘদিন যুদ্ধ হওয়ার কারণে যেটা হয়েছিল, তারা কিন্তু 3 মিলিয়ন টাকার লস করেছিল। এই 313টা ফ্যাক্টরি লস করার পরে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নুরুল ইসলাম, অর্থনীতিবিদ নুরুল ইসলাম নিয়েছিলেন, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে আসলে যেভাবে ডিজাইন করা হয়েছিল ওখানেই ডিজাইন করা হয়েছিল এই ইন্ডাস্ট্রিগুলো আসলে আমরা কি করব, এই ফ্যাক্টরিগুলো আমরা কি করব। কারণ হচ্ছে যে তখন যেটা দেখা গেছে যে পশ্চিম পাকিস্তান থেকে যে র মেটেরিয়ালস, যে ইন্টারমিডিয়ারি গুডস যেটা আমরা ইম্পোর্ট করতাম, সেটা তো রাতারাতি বন্ধ হয়ে গেল। আচ্ছা, এটা বন্ধ হয়ে গেল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে দক্ষ জনশক্তিও ছিল না এই দেশে। আচ্ছা, তাহলে এই ইন্ডাস্ট্রিগুলো নিয়ে যখন হট টু ডু সিচুয়েশনের ভিতরে পড়ে গেল, তখন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটাকে কিভাবে রিভাইভ করা হবে সেই পরিকল্পনাটা আসলে নুরুল ইসলাম সাহেব নিয়েছিল, অর্থনীতিবিদ। এখন নেওয়ার পরে যেটা হয়েছে, এখন সেটা হয়তো 50,000-এর কাছাকাছি, ছোট বড় মিলে 50,000-এর কাছাকাছি চলে এসছে, তাই না? আচ্ছা, আমার কথা হলো যে ওই সময় যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে এবং এটা যে 50,000-এ আজকে রূপান্তরিত হয়েছে এই সংখ্যাটা, তাহলে সরকারের বিভিন্ন নীতির মাধ্যম দিয়ে, পলিসির মাধ্যম দিয়ে, পলিসি সাপোর্ট দিয়েই কিন্তু এই যে লস যে ফ্যাক্টরিগুলো ছিল, যেগুলো গভর্নমেন্টের স্টেট লেভেলে ছিল, সেগুলোকে ব্যক্তিখাতে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের পলিসি নেওয়া হয়েছে, এটা রাষ্ট্রই করেছিল। তা নেওয়ার পরে আমাদের আজকের অবস্থান শিল্প খাতের যে জিডিপিতে ভালোই অবদান রাখছে তারা, তাই না? এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে, আমরা এক্সপোর্ট আর্নিংস আমাদের দিনে দিনে বাড়ছে, আমাদের অনেক ভীষণও রয়েছে এক্সপোর্ট নিয়ে। আচ্ছা, এখন কথাটা হলো যে সরকার যে 54 বছরে যে এত পলিসি সাপোর্ট দিয়ে ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ে আসলো, এত সংখ্যক ইন্ডাস্ট্রি নিয়ে আসলো, তাহলে এই ইন্ডাস্ট্রি আবার সিক হচ্ছে কেন? এটা কি? তাহলে আমার দেয়ার ইজ এ পলিসি গ্যাপ রয়েছে। বা আমি আমার যে সমকক্ষ অর্থনীতি, আমার যে প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো আছে তাদের সাথে আমি পলিসির লেভেলে আমি প্রতিদ্বন্দ্বী করতে ব্যর্থ হচ্ছি। আচ্ছা, তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকারের পলিসি গ্যাপের কারণে, সরকারের আমি বলবো যে ইনএফিসিয়েন্সির কারণে আমার আজকে এই ইন্ডাস্ট্রিগুলো এখন আস্তে আস্তে সিক ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে সময়টা আসলে আমাদের সিক থেকে আরো সিক হওয়ার কথা ছিল, সেই সময় থেকে আমরা রিভাইভ করতে পেরেছি। ভাই আরো ভালো করে বলবে এই বিষয়ে, কিন্তু আরো ভালোভাবে রিভাইভ করতে পেরেছি। কিন্তু আমরা একটা পর্যায়ে আনার পরে কেন আমরা আবার
আমরা আবার পিছিয়ে যাচ্ছি কেন, এটা একটা প্রশ্ন রয়েছে। আরেকটা বিষয়, আরেকটা বিষয় আমি বলবো, দেখেন যে বাংলাদেশের যে শিল্পগুলো ছিল 72, 73, 74 সালের দিকে যে শিল্পগুলো ছিল, পাট শিল্প ছিল, বাংলাদেশ পাট উৎপাদনে দ্বিতীয় বিশ্বের। সেই পাট শিল্পর কারখানাগুলো বন্ধ করা হয়েছে 1, 2, 3 সালের দিকে বন্ধ করা হয়েছে। সেটা হচ্ছে IMF বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে আমরা বন্ধ করেছিলাম। আচ্ছা, খুলনার ক্রিসেন্ট জুট মিল, নারায়ণগঞ্জের আদমজি জুট মিল, এটা আমরা বন্ধ করেছি। আচ্ছা, তাহলে পাট শিল্পে কি আমরা এগিয়ে যেতে পেরেছি? আমরা কিন্তু ওই পাট শিল্পটাকে ধরে রাখতে পারিনি, এখনো পর্যন্ত ধরে রাখতে পারিনি। তাহলে এটা আমাদের একটা ব্যর্থতা, তাহলে পলিসিগত ব্যর্থতা আমি বলবো। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে রাজশাহী অঞ্চলে রেশম, আপনার সিল্ক ইন্ডাস্ট্রি ছিল এক সময় রাজশাহীতে 1840-45 সালের দিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা রাজশাহী অঞ্চলে সিল্ক ইন্ডাস্ট্রি করেছিল। পরে যখন বাংলাদেশ হলো, বাংলাদেশ সরকার এটা হাতে নিয়েছিল। নেওয়ার পরে ওই সিল্ক ইন্ডাস্ট্রিগুলা, এটা সিল্ক ইন্ডাস্ট্রিকে রিভাইভ করার জন্য, বাঁচানোর জন্য, আরো সাপোর্ট দেওয়ার জন্য, পলিসি সাপোর্ট দেওয়ার জন্য সেরিকালচার বোর্ডও করা হলো 1977 সালে। কিন্তু সেই সিল্ক ইন্ডাস্ট্রির আউটপুট কোথায়? কই, আমি তো দেখতেছি না তার এক্সপোর্ট আর্নিংস। কই, কোথায় এক্সপোর্ট করতেছে আমি দেখতেছি না। বাংলাদেশে তো একসময় জাহাজ নির্মাণ শিল্পও ছিল। আমি ডেনমার্কেও 2008 সালে আমি জাহাজ রপ্তানি করেছি না ভাইয়া? করেছি তো আমরা। আচ্ছা, এই জাহাজ নির্মাণ শিল্পটা, আপনি যেহেতু ওভারঅল শিল্পের কথা বলছেন, তাহলে জাহাজ নির্মাণ শিল্পটা কি আমরা রিভাইভ করতে পারি না, আরো ভালো করতে পারি না জাহাজ নির্মাণ শিল্পটা? এটা তো বাংলাদেশের অন্যতম একটা শিল্প। এটা বিশ্বে জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের অবস্থান কিন্তু 14তম। তাহলে 14তম অবস্থান থেকে কি আমি 5 নম্বর 6 নম্বরে আমি যেতে পারি না? কারণ জাহাজ নির্মাণ শিল্পে ভিয়েতনাম এবং চীনের থেকে বাংলাদেশের জাহাজ মানে আমি যদি শিপ কস্টিং ধরি, শিপ বিল্ডিং কস্টিং ধরি, তাহলে 15% কম স্টিল নাও। তাহলে এই জাহাজ নির্মাণ শিল্পটাও কি আমি আস্তে আস্তে ফ্লোরিশ করতেছি না? রেশম শিল্প আমার সিল্ক ইন্ডাস্ট্রি যাচ্ছে না, পাট ইন্ডাস্ট্রি আমি বিনষ্ট করে দিচ্ছি। তাহলে আমি এখন একটা ইন্ডাস্ট্রি নেই হয়তো আমি আছি, মেজর প্লেয়ার, সেটা হচ্ছে আরএমজি সেক্টর। আচ্ছা, আরএমজি সেক্টরে কি এখন কি টেকসই অবস্থানে আছে? আমি বলবো যে মোটেই নয়। তার কারণ হচ্ছে যে আমি ট্রাম্পের যে আপনি কিছুদিন আগে দেখলেন যে রেসিপ্রোকাল ট্যারিফ, যে পাল্টা শুল্ক যে বাংলাদেশের উপরে 37% আরোপ করলো। ইউরোপিয়ান ইউনিয়ন বিভিন্ন কন্ডিশন দিচ্ছে, লেবার স্ট্যান্ডার্ড নিয়ে কন্ডিশন দিচ্ছে, লেবার ল নিয়ে কন্ডিশন দিচ্ছে, লেবার রিফর্ম নিয়ে তারা কথা বলছে। তাহলে আমি আরএমজি সেক্টরের যে আমি এক্সপোর্ট করব যে বাজার, সেই বাজারগুলো তো আমার এলোমেলো অবস্থায় আছে, সেই বাজারগুলো তো টেকসই না। কারণ 2013 সালে যখন তাজরিন ফ্যাশনে আগুন ধরলো, রানা প্লাজা যখন ধস নামলো সাভারে, তখন তো ইউএস কি করলো? জিএসপি ফ্যাসিলিটি বন্ধ করে দিল। দিয়ে ইউএস কি করলো? সেটা টিকফা চুক্তি করলো। টিকফা চুক্তি বাংলাদেশে ফেভার করে নাই, সেইভাবে ফেভার কিন্তু করে নাই। তাহলে আমাদের এই পরিস্থিতির ভিতর দিয়েই তো আমরা যাচ্ছি। তাহলে আমরা আসলে এই 54 বছরের যে শিল্পটা আসলে আমরা তৈরি করতে পেরেছি, সেটা আমরা এখন স্টেপ ব্যাক করতে কেন যাচ্ছি? মাজিদুল হক, আপনি যে কথাটি বলছিলেন যে ট্রাম্প কর্তৃক যে শুল্ক বাড়ানোর বিষয়টি বললেন, ইউনিয়ন থেকে যে কথাটি বললেন, অন্যান্য ওটা হচ্ছে যে বৈশ্বিক যে বাজারের কথা আপনি তুলে ধরলেন, যে প্রতিযোগিতামূলক যে পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে অন্য দেশ তো ঠিক আছে, ভিয়েতনামের আরএমজি অনেক স্ট্রং। তাহলে সেই ক্ষেত্রে তারা তো ঠিক আছে, আমাদের বাংলাদেশ থেকে সে প্রতিবন্ধকতার কথা। দেখেন, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস, তারা তাদের যে টেকনোলজি ট্রান্সফার, তাদের যে টেকনোলজি এবং তাদের যে পলিসিগত সাপোর্ট, তাদের যে ট্যাক্স পলিসি, আপনার এফডিআই রিলেটেড যে ট্যাক্স পলিসি, দেশি বিনিয়োগ রিলেটেড যে ট্যাক্স পলিসি, সেটা ভেরি মাচ ফ্রেন্ডলি। এবং আপনার বাংলাদেশ যেটা পিছিয়ে গিয়েছে সেটা হচ্ছে করাপশন। বাংলাদেশ যেটা পিছিয়ে গেছে, শুরুটা তো আমাদের বাংলাদেশ থেকে হওয়া উচিত, আমাদের বিজনেসের ক্ষেত্রে আমাদের হওয়ার কথা ছিল। আমি আপনাকে বললাম তো, যে শিল্প 313টা থেকে যখন আমরা 50,000-এর কাছাকাছি চলে এসেছি, এতগুলো পলিসি সাপোর্ট দিয়ে এই শিল্পগুলোকে টিকে রাখছে। 1990 সালের পরেই তো প্রাইভেটাইজেশন, ফ্রি ইকোনমি মাধ্যম দিয়েই ব্যক্তি খাতে এই শিল্পগুলোকে বাঁচানোর জন্য সরকার উদ্যোগ নিয়েছিল। কিন্তু এখন আমরা আবার স্টেপ ব্যাক করতেছি। কারণ কি, আমাদের ভিতরে যে করাপশন রয়েছে, আমাদের ভিতরে যে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, ট্যাক্স ফ্রেন্ডলি আমরা পলিসি করতে পারছি না। তাদের যে বারবার যে মানে রাজনৈতিক অনিশ্চয়তা, অস্থিরতা যে বারবার চলছে, এবং ভূ রাজনীতিতে যে আমরা পিছিয়ে যাচ্ছি, এবং ইকোনমিক ডিপ্লোমেসিতেও যে আমরা পিছিয়ে যাচ্ছি, সেটা তার একটা প্রমাণ। জনাব মাজিদুল হক, আপনাকে ধন্যবাদ। আমি এবার যেতে চাই আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আপনার কাছে। আপনি একজন শিল্প উদ্যোক্তা এবং সেই সাথে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বর্তমান সভাপতি হিসেবে রয়েছেন। সেই দিক থেকে আপনার কাছে যে প্রশ্ন, যে বাংলাদেশ শিল্প খাতের
প্রচুর সংকটময় শিল্প খাত, বর্তমান সময়ে অনেক সংকটের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ শিল্প খাত। তার মধ্যে একটি সবচেয়ে বড় সংকট গ্যাস, বিদ্যুৎ। গ্যাস সংকট নিয়ে যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে 1854টি টেক্সটাইল মিলস রয়েছে। সেই জায়গায় শুধু অনলি গাজীপুর নিয়ে যদি কথা বলি, গাজীপুরের 900টি টেক্সটাইল মিলস গ্যাসের উপর নির্ভর করে এবং তার মধ্যে বেশিরভাগ টেক্সটাইল মিলস বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের জন্য, পর্যাপ্ত গ্যাসের জন্য। যেখানে গাজীপুরের দিকে গ্যাস দরকার 400 থেকে 600 ঘনবর্গফুট, সেই জায়গায় তারা 250 পর্যাপ্ত সংকট পাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি বলবেন এই গ্যাস সংকটটি নিয়ে? আপনার মতামত কি? আমাদের ইন্ডাস্ট্রি, শিল্প ইন্ডাস্ট্রি কতটা পিছিয়ে আছে? আমি শুরু করি এইভাবে, যেভাবে আপনি শুরু করেছিলেন, যে আমাদের ওভারঅল দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টরের ইন্ডাস্ট্রি গ্রোথ ইজ গোয়িং ডাউন। আপনি বলেছেন 8.77% 2024-এ, যেখানে 2022-এ ছিল 11.57। প্র্যাকটিক্যালি 2024-25-এ এটা ইট গেটস ডাউন টু 6.67%। প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ, সেটা আমরা যদি ধারাবাহিকভাবে দেখি, নভেম্বর ডিসেম্বর থেকে এটা কন্টিনিউয়াসলি ড্রপ করা শুরু হয়ে গেছে এবং এই ড্রপ করতে করতে যেখানে 9.87 ছিল সেটা ফেব্রুয়ারিতে এসে এটা 6.87%-এ আসছিল, উইচ ইজ 21 বছরের মধ্যে সবচেয়ে কম প্রাইভেট সেক্টর গ্রোথ। যদিও মার্চে শো হয়েছে আবার একটু বেশি, 7.34। এখন কোশ্চেনটা হলো যে ওয়াই ইট ইজ সো। ফার্স্টে আমরা এই জায়গায় আসলে তখন আমার মনে হয় সবার সুবিধা হবে বুঝতে। নাম্বার ওয়ান, আমরা ক্রেডিট গ্রোথটা দেখেছি। আমরা যদি এডিপি বাস্তবায়নটা দেখি তাহলে আমরা দেখব যে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, তাহলে দেখা যাবে আমরা ইমপ্লিমেন্টেশন করেছি কিন্তু 36.37%। তার মানে এডিপিও কিন্তু ভালো বাস্তবায়ন হয় নাই। আমরা যদি এফডিআই দেখি, এফডিআই ফেব্রুয়ারি পর্যন্ত, জুলাই ফেব্রুয়ারি পর্যন্ত 2024-25-এ এটা it dropped down to about more than 70%. তাহলে why I'm putting this figure in front of us? এডিবি যখন বাস্তবায়ন কম হয়, তার মানে সেটার সাথে ডাইরেক্টলি রিলেট করে আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রি, আমাদের রড ইন্ডাস্ট্রি, তাই না, আমাদের ব্রিক ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এই এবং তারপরে তো লজিস্টিক রয়েই গেছে। ওদেরও কিন্তু প্রোডাকশান ড্রপ ডাউন করেছে 40 থেকে 50%। এখন প্রশ্নটা অনেকে বলে, যেমন আমি যখন বাংলাদেশ ব্যাংকে কথা বলি যে আপনি ইন্টারেস্ট রেট এত বাড়ায় দিচ্ছেন, বা ওনারা যখন ক্লারিফিকেশন দেয় এত বাড়ানো হয়েছে, তার মানে এটা হলো ইনফ্লেশন ভেরি হাই, ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য। এখন ইনফ্লেশন যখন হাই হয়, হ্যাঁ, ইনফ্লেশন কিন্তু আসলে তো হাই। আমরা যদি কম্পেয়ার করি লাস্ট 3 ইয়ার্স, গত 3 বছর ধরে কিন্তু ইনফ্লেশন কোয়াইট হাই। ইট ইজ ইন বিটুইন 9 থেকে 10%, এবং গত কয়েক মাস তো আমরা দেখেছি যে ইট গোজ টু দ্য 12% গত বছর যদি আমরা তাকাই। এবং ইনফ্লেশন যখন হাই হয় তখন মানুষের ডিমান্ড কমে যায়, কনজাম্পশন কমে যায়। কনজাম্পশন যখন কমে তখন ইন্ডাস্ট্রিগুলির ডিমান্ডও কিন্তু কম, ওর তো তখন চাহিদা কমে যায়। এবং এটার সাথে যখন আপনার ইন্টারেস্ট রেট হাই হয়, আপনার এটার সাথে যখন গ্যাসের প্রাপ্যতা না থাকে, গ্যাস কিন্তু আমরা গত 2 বছর ধরেই কিন্তু প্রবলেম ফেস করতেছি। আমরা বলতে পারবো না যে এটা অনলি এই সরকারের সময়, আমরা গত সরকারও দেখেছি যে মানে ব্যবসায়ীদের যেই যা কথাই বলুক না কেন, প্রাইসটা তারা 3 গুণ বাড়িয়ে দিয়েছিল এবং চাপায়া দেওয়া হয়েছে আই মাসে, এবং ইট ইজ এ 289%, 16 থেকে এটাকে 30 এবং ক্যাপটিভকে 31 পর্যন্ত করে দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল যে আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হবে, তখন আর দেওয়া নাই। এবং সেই ধারাবাহিকতা এখনো কিন্তু আছে। তাহলে এই যে জিনিসগুলি, এগুলিতে কি হচ্ছে, ইন্ডাস্ট্রি এমনি কিন্তু ইন্ডাস্ট্রি গ্যাসের অভাবে তার প্রোডাকশন কম,
মার্কেটের ডিমান্ডের অভাবে কম, ইন্টারেস্ট হাই, সো কস্ট অফ প্রোডাকশন ইজ বিকামিং ভেরি হাই, এবং অনেক ইন্ডাস্ট্রি কিন্তু সিক হয়ে যাচ্ছে, সিক হয়ে গেছে। এখন তার মধ্যে যখন সামনে অনেকগুলা জিনিস আমরা দেখি, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সরাসরি আমরা দেখতেছি যে পলিটিক্যাল আনস্টেবিলিটি, আমরা কিন্তু স্বস্তির জায়গা দেখতে পাচ্ছি না। আমরা জানি না যে বাংলাদেশে আসলে কি হতে যাচ্ছে, এটা কি ইলেকশন হবে আগামীতে নাকি না, কারণ যতক্ষণ পর্যন্ত স্ট্যাবিলিটি না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যেও কিন্তু একটা অস্থিরতা কাজ করবে, অস্থিরতাই কিন্তু মানুষের ডিমান্ড কমায় দিবে। সেকেন্ড হলো যে এখন পর্যন্ত ল অ্যান্ড এনফোর্সমেন্ট কিন্তু রেস্টোর করা হয় নাই। আজকে ইনফ্লেশনের কথা যদি বলি, ইনফ্লেশনের আসল জায়গাটা কোথায়? ফুডের জন্য কিন্তু মানুষের বেশি কষ্ট বেশি হচ্ছে, এবং সেখানে যে চাঁদাবাদি হচ্ছে সেটা কিন্তু অ্যাড্রেস করা যায় নাই। এবং আজকে পুলিশের এখন পর্যন্ত কিন্তু পুলিশ ওইভাবে করে তারা তাদের জায়গায় সক্ষমতা নিয়ে আসছে, তাদের মানুষের জান মাল এটা কিন্তু সবার আগে, নিরাপত্তা, তারপরেই না ইনভেস্টমেন্ট। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এরপরে দেখতে পাচ্ছি যে গ্যাসের সমস্যা, গ্যাস সরকার ঠিক মতো বলতে পারে যে সেদিনও আমরা মিটিং করে আসলাম 8 তারিখে, সরাসরি আমাদেরকে বলা হইলো আমরা যাওয়ার সাথে সাথে আমরা যারা বিজনেস লিডার আমরা যখন ওখানে গেলাম, এনার্জি অ্যাডভাইজার আমাদেরকে বললো আমি আপনাদেরকে আজকে প্রেজেন্টেশন দিচ্ছি। উনি প্রেজেন্টেশন দিলেন, প্রেজেন্টেশন দিয়ে উনি বললেন, উনি স্বীকার করলেন যে ইন্ডাস্ট্রির থেকে এবার গ্যাস কম দেওয়া হয়েছে, বিকজ বোরো ধানের একটা চাহিদা আছে, সুতরাং ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে দিতে হয়েছে, এবং পাওয়ার সেক্টরেও দিতে হয়েছে, বিকজ রোজার মাস, গরম মাস। সো এখন আমাদের সেই প্রবলেমগুলি নাই, আমরা এই দেশ MFCPA আমরা ইন্ডাস্ট্রিকে দিব, এবং আমরা আরও একটা এডিশনাল কার্গো আনছি, সেখান থেকে আমরা 100 MFCP পাবো, সেটা আমরা ইন্ডাস্ট্রিকে দিব। কিন্তু 8 তারিখে মিটিং হলো, আজও পর্যন্ত কিন্তু সেটা কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। এটা যখন সেক্রেটারির সাথে আলাপ করা হলো আবার পেট্রোবাংলা, তখন উনি বলল যে না আমরা 50-এর কথা বলছি, ওনাদের কথার মধ্যে দেখেন। তো এটা একটা জিনিস। এরপরে আবার কি আসলো, আমরা দেখলাম যে ইউএসএ ট্রেড যে পলিসি, সেখানে গিয়ে ট্যারিফ বাড়িয়ে দেওয়া হলো, এবং সেটাও কিন্তু একটা আনসার্টিনিটি, একটা 3 মাসের জন্য 10% করে এখন দেওয়া হলো। এটা প্রথমে তো এটাকে দেওয়া হলো 30%, হ্যাঁ। তাতে গিয়ে কাস্টমারও কিন্তু এখন একটু স্লো ডাউন হয়ে গেল, এবং এদিকে আমরা শুনছি যে LDC গ্রাজুয়েশন, যেখানে আমাদের মনে হয় যে আমাদের প্রিপারেশন নাই। আমাকে অনেক ম্যানুফ্যাকচারার, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, কারণ যেহেতু আমি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারদেরকে লিড করছি, আমাদেরকে ওনারা এসে বলল যে আমার ইন্ডাস্ট্রি তো শেষ হয়ে যাবে। আজকে সিমেন্ট ইন্ডাস্ট্রি বলেন, আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলেন, আর ইভেন এটাকে কি জানি বলে, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি, হ্যাঁ, তারা বলতেছে যে তখন তো আমার ট্যারিফটা স্ল্যাশ ডাউন হবে, আমার যদি ট্যারিফ স্ল্যাশ ডাউন হয় তাহলে আমি আর কম্পিটিটিভ হতে পারবো না। আবার এদিকে আমরা যখন চিন্তা করি যে আমার তো রেভিনিউ লাগবে দেশের, তখন কিন্তু আবার ভাবি যে এনবিআর এর কি সেই সক্ষমতা আছে, এটা যখন কমাবে, ইন্ডাস্ট্রি যখন সাফার করবে, তখন মনে হয় যে এনবিআর তো এখনো সেই জায়গাতে সক্ষমতায় আসতে পারে নাই, বিকজ এনবিআর এখন পর্যন্ত তাদের নেট বাড়াইতে পারে নাই। তারা নেট না বাড়ায়া এক্সিস্টিংদের উপরেই কিন্তু তারা যত পারা যাচ্ছে তত কিন্তু ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। এদিকে আমাদের এনবিআরও একটা সমস্যা। সো এত কিছু যখন চ্যালেঞ্জ আসে, তখন কিন্তু তার মধ্যে কথা শোনারও লোক কিন্তু পাওয়া যাচ্ছে না, যে প্রভাব অ্যাড্রেস করবে। সো এইরকম সিচুয়েশনে যে এখনো চলছে, আমি এটাই কিন্তু মাঝে মাঝে ভাবি যে কেমনে চলছে, এটা তো আল্লাহই চালাচ্ছে। জনাব আনোয়ারুল আলম চৌধুরী, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরবো আবার আলোচনায়।
সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বিজনেস টাইমসে। চলে যাব আলোচনায়। আমি আবারও যেতে চাই জনাব আনোয়ারুল আলম চৌধুরী আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই সেটি হচ্ছে, সম্প্রতি জানা গেছে বাংলাদেশ সরকার আগামী অর্থ বছরে বিশ্বব্যাংক ও এডিবি থেকে 140 কোটি মার্কিন ডলারের বাজেট সহায়তা পেতে যাচ্ছে, যা আগামী জুনের মধ্যে ঋণ চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তা কতটা সফলতার দিকে এগিয়ে যাবে আমাদের দেশ এই ঋণ চুক্তিতে? আপনার মতামত কি? দেখেন, এটা তো এগিয়ে যাওয়ার জিনিস না। নাম্বার ওয়ান হলো যে বাংলাদেশের যে সক্ষমতা এবং বাংলাদেশের যে একটা ক্রেডিবল, বাংলাদেশ ব্যাংকের একটা ক্রেডিবল যে একটা মেসেজ, এই জিনিসটা এস্টাবলিশ হলো। কারণ IMF এর এটা যদি না আসতো তাহলে অনেক ল্যান্ডার মনে করতো যে বাংলাদেশের বোধহয় আসলে ক্রেডিবল কোনো স্ট্যাটাস নাই। সো এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস হলো যে ডেফিনেটলি বাংলাদেশে এটা একটু সাশ্রয় হবে, কারণ এটা তো লো ইন্টারেস্ট রেটের জিনিস এবং লং টার্মের জিনিস বাংলাদেশ। এবং বাংলাদেশ ব্যাংক অলরেডি, আমি তো ওনাদেরকে একটা জায়গায় অ্যাপ্রিসিয়েট করি, সেটা হলো যে অল্প কয়েক মাসের মধ্যে আমরা কিন্তু একটা পজিটিভ ক্রেডিট গ্রোথের মধ্যে চলে আসছি। ক্যাশ ফ্লো কথা যদি চিন্তা করি, সে জায়গাটা একটা স্ট্রং ভিত্তি হয়েছে। বাট সো ইট ইজ এ গুড ফর বাংলাদেশ এবং বাংলাদেশ দেশের জন্য আর কি, বাংলাদেশ ব্যাংকের জন্য একটা স্মুথনেস থাকবে। বাট চ্যালেঞ্জ সেটা হলো যে যেহেতু US ডলারটা ফ্লোটিং করে দেওয়া হয়েছে, সেটাকে কিভাবে ওনারা মনিটর করে। কারণ এটা যদি বেশি ডিভ্যালু করে তখন দেখা যাবে যে ইনফ্লেশন আবার অনেক হাই হয়ে যাবে। কিন্তু অনেকে কিন্তু খালি বারবার এক্সপোর্টারদেরকে কমপ্লেন করতেছে ওরা বেনিফিট হবে, অমুক হবে, তমুক হবে। এক্সপোর্টারের কিন্তু খুব একটা বেশি যে বেনিফিট হয় তা কিন্তু না। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, কারণ RMG সেক্টর নিয়ে কিন্তু সবাই ব্লেম করে। RMG সেক্টরের র ম্যাটেরিয়ালই কিন্তু চলে যায় 65% চলে যায়। হ্যাঁ, এবং আর যা থাকে তার প্র্যাকটিক্যালি ওদের জন্য কিন্তু মানে আপনি যদি ফাইন্যান্সিং কস্ট বলেন, ব্যাংক টার্ম লোন বলেন, এগুলি দিয়ে স্যালারি দিয়ে দে হ্যাভ নাথিং টু লেফট মাচ। এবং RMG সেক্টর এই মুহূর্তে কিন্তু অত্যন্ত ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, বিকজ RMG সেক্টরের বিষয়টা যখন আনলেন জনাব, আমি আপনার কাছে RMG সেক্টরটা নিয়ে একটি প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে আমাদের RMG সেক্টরে বিশ্বব্যাপী পোশাক আমদানি রপ্তানি বাজারে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে, অনেকটাই ধীরগতি। সেখানে বিশেষভাবে 2024 সালের কথা যদি বলি, 2024 সালে গ্লোবাল ট্রেড আপডেট অনুযায়ী পোশাকে আমদানি 5% কমে যেতে পারে বলা হয়েছে। এবং সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ থেকে আমদানি হওয়া পোশাকের মূল্য 4 থেকে 5% কমেছে, যা বাংলাদেশের পোশাক শিল্পে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি নিয়ে যদি কিছু বলেন। খুব সুন্দর কথা বলছেন। তার আগে আমি একটা জিনিস বাংলাদেশ ব্যাংকের একটা জিনিস বলে দিতে চাই, সেটা হলো যে বাংলাদেশে কিন্তু অলরেডি ক্রেডিট রেটিং খুব একটা ভালো না, যদিও আমাদের পজিটিভ বিকজ অফ ক্লাসিফিকেশন অলরেডি 20.20% চলে আসছে। এখন বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক যে জিনিসগুলি করছে সেটা হলো যে ক্লাসিফিকেশনটা 6 মাসের জায়গায় যে 3 মাস আনছে, এটা কিন্তু একটা বিরাট চাপ সৃষ্টি করবে বাংলাদেশের ব্যাংকগুলিতে এবং অ্যাট এ সেম টাইম আমাদের উপর আসবে। কেন? কারণ আজকে যদি এটা 3 মাসে যেটা ভ্যাসেল 3 ফলো করতে গিয়ে 3 মাসে ক্লাসিফিকেশন আনছে, তাতে দেখা যাচ্ছে যে অনেক ইন্ডাস্ট্রি, অনেক ম্যানুফ্যাকচারার কিন্তু ক্লাসিফাইড হয়ে যাবে। আবার অথচ ওদের কোনো দোষ নাই। আপনি গ্যাস দিতে পারবেন না, আপনি 9% থেকে 16% ইন্টারেস্ট রেট করে দিবেন, মানুষ প্রোডাকশন করতে পারবে না, অথচ তাকে সবকিছু পেমেন্ট করতে হবে, এটা তো ইম্পসিবল। আর আজকে যদি এইটা অলরেডি কিন্তু বাংলাদেশ ব্যাংকেরই রিপোর্ট হলো যে 12টা ব্যাংকের ক্লাসিফিকেশন তার এখানে অ্যাড করে নাই। সেটা যদি অ্যাড করে তাহলে 3,45,000 হয়ে যাবে 4,45,000 কোটি টাকা, তার মানে 30%। আর এই 3 মান্থে যদি এটা আসে ক্লাসিফিকেশন, তাহলে দেখা যাবে এটা 50% হবে। আমার ক্রেডিট রেটিং তখন কোথায় যাবে ইন্টারন্যাশনালি? তখন আমার কোনো এলসিও কিন্তু বিদেশে কেউ কিন্তু নিবে না। ইট উইল বি এ বিগ থ্রেট ফর দ্য ইন্ডাস্ট্রি, ফর দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর, ফর দ্য কান্ট্রি ইটসেলফ। এবার আসি আপনি RMG সেক্টরের কথা যে বললেন, হ্যাঁ আসলে গ্লোবালি কিন্তু অলরেডি এই US
যে ট্যারিফ, এটার জন্য হোল গ্লোবালি কিন্তু একটা মানে অস্বস্তি সিচুয়েশনে সবাই চলে গেছে। ইনফ্লেশন গেটিং হাই, আমেরিকা ইনফ্লেশন গেটিং হাই, এবং তাতে গিয়ে কনজামশন কমছে। ইউরোপেও কিন্তু এর এফেক্টটা চলে আসে, বিকজ ইউরোপ কখনো বুঝে না যে ইউরোপের উপর আমেরিকা ট্যারিফ দেবে, এবং ওদের ওখানে একটা আনসার্টেনিটির অবস্থা কিন্তু বিরাজ করছে, এবং সেখানেও কিন্তু কনজামশন একটু কমে গেছে। যখন কনজামশন কমে তখন অটোমেটিক্যালি প্রথম যেই জায়গাটা হিট হয় তখন এটা কিন্তু ম্যানুফ্যাকচারের উপরে, কারণ কাস্টমার তো ডিমান্ড থাকতে হবে। এখন আমরা চাচ্ছি যে এখন অর্ডার চাই, এখন যখন আমরা অর্ডার চাই অথচ ওখানে ডিমান্ড কম, তখন আমরাও কিন্তু অ্যাট এনি প্রাইস খুঁজি। আর একটা জিনিস, এই সেক্টরে যারা আছে তাদেরকে সবাই এমন নেতিবাচকভাবে কথা বলে বা নিচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে আরএমজিতে 2099টা ফ্যাক্টরি আছে, তার মধ্যে 6টা না 7টা ফ্যাক্টরি বেতন দিতে পারে না, মাত্র 5-6টা ফ্যাক্টরি মাঝে মাঝে, তাও বাদ বাকি সবাই কিন্তু টাইমলি বেতন দিচ্ছে, এবং 13টা তো ফ্যাক্টরি বন্ধই হয়ে গেছে গা, এবং সেটার জন্য এই ফ্যাক্টরি বেতন দিতে পারে না, এই ফ্যাক্টরি অমুক করতে পারে না। সো তাতে গিয়ে হয়েছে কি যে সবার মাথায় একটা প্রেশার আসছে, মানে ইন্ডাস্ট্রি যারা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাদের এখন প্রথম কথা হলো, ভাই মেশিন অন্তত চালে, বেতনটা অন্তত দেই। সো এই জন্য প্রাইস নিয়ে কিন্তু খুব একটা বেশি না, সবাই কিন্তু অর্ডার নিয়ে টার্গেট করছে। আমার মনে হয় দিস ইজ নট এ ভেরি হেলদি। এবং অন দ্য আদার হ্যান্ড গভর্নমেন্টও কিন্তু যত ধরনের ইনসেন্টিভ আছে, মানে যে ক্যাশ ইনসেন্টিভ, যত ধরনের ক্যাশ ইনসেন্টিভটাই ছিল একটু সাপোর্ট দেওয়ার মতন, সে ক্যাশ ইনসেন্টিভও কিন্তু অলমোস্ট ডাউন করতে করতে জিরোর দিকে চলে গেছে। এদিকে বেতনও বেড়ে গেছে, এই জন্য বেতনও বেড়ে গেছে, এদিকে আবার সো সবকিছু মিলা, গ্যাস নাই, ইন্টারেস্ট রেট হাই, অমুক হাই, সো উই আর রিয়েলি স্ট্রাগলিং। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে সেটা হলো যে বাংলাদেশকে সরকারকে উচিত এই সেক্টরে ফিসকাল সাপোর্টগুলি দেওয়া, যাতে ইন্ডাস্ট্রিগুলি কম্পিট করে। এটার সাথে কিন্তু এমপ্লয়মেন্ট যুক্ত। আমি একটা জিনিস মেক ইট ভেরি ক্লিয়ার, আজকে ইন্ডিয়া ইউকের সাথে ডিউটি ফ্রি কিন্তু এগ্রিমেন্ট করে ফেলেছে, এফটিএ করে ফেলেছে, এবং তার ডিউটি ফ্রির মধ্যে সে আনছে কিন্তু টেক্সটাইল, গার্মেন্টস, লেদার গুডস। কেন? বিকজ ইন্ডিয়া তার এমপ্লয়মেন্টটাকে ধরে রাখার জন্য কিন্তু এই 3টা সেক্টরে ডিউটি ফ্রি চেয়েছে, এবং তারা কিন্তু দিয়েছে, এবং এই প্রেসারটা কিন্তু বাংলাদেশে আসবে। আপনাকে ধন্যবাদ। আমি যেতে চাই জনাব মাজিদুল হক আপনার কাছে, একই প্রশ্ন আমি আপনাকে করতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশ সরকার যেটি বলছিলাম নতুন অর্থ বছরে বিশ্ব ব্যাংক এবং এডিবি থেকে যে 140 কোটি মার্কিন ডলার সহায়তা পাচ্ছে, আর্থিক সহায়তা পাচ্ছে, এই বিষয়টি আসলে বাংলাদেশের জন্য কতটা সুফল কিংবা চ্যালেঞ্জ বয়ে নিয়ে আসবে? জি দেখেন, এখানে চ্যালেঞ্জও রয়েছে, এখানে সুবিধাও রয়েছে। দুইটা কথা বলবো। কেন বলবো? সেটা হচ্ছে যে বাংলাদেশের বৈদেশিক ঋণ টু জিডিপি রেশিও হচ্ছে যে 36%, 35%, 37%। তো বলা হয় যে 40% ক্রস করলে একটা রেড জোনে চলে যাবে, তাই না? তাহলে আমরা খুব গর্ব করে বলি যে বৈদেশিক ঋণ টু জিডিপি রেশিও আমার এখনো 40-এর নিচে রয়েছে। আচ্ছা, এখন হচ্ছে যে বাংলাদেশের বৈদেশিক ঋণ টু জিডিপি রেশিও যেভাবে বেড়ে চলছে, সেইভাবে কি কর টু জিডিপি রেশিও বাড়ছে না কিন্তু, কারণ কর টু জিডিপি রেশিও 7%, 8%-এ রয়ে গেছে। তাহলে আপনার গ্যাপটা আমি ক্লিয়ার করে দিলাম। অ্যালার্মিং কোথায় দেখেন একটা অর্থনীতিতে, যেখানে 40-এর কাছাকাছি বৈদেশিক ঋণ টু জিডিপি রেশিও, সেখানে আমার কর টু জিডিপি রেশিও 7-7.5%। আপনি এই গ্যাপটা কিভাবে ফিল আপ করবেন বলেন তো? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা এডিবি থেকে ঋণ নিতে চাচ্ছি, আইএমএফ থেকে নিতে চাচ্ছি, তারপরে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সাথেও আমাদের একটা প্রতিশ্রুতি হয়েছে আনোয়ার ভাই, যে চায়নার যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকেও একটা প্রতিশ্রুতি তারা দিয়েছে, তারাও ঋণ দিবে আমাদেরকে। আচ্ছা, কিন্তু এই ঋণ যে দিচ্ছে, ঋণ আমি রিপেমেন্টের আমার ক্যাপাসিটি কোথায়? আচ্ছা, রিপেমেন্টের ক্যাপাসিটি আমার তো রাজস্ব বাড়ছে না, আমার কর টু জিডিপি রেশিও কত? 8% ধরলাম সর্বোচ্চ। তাহলে আমার রিপেমেন্ট ক্যাপাসিটি কোথায় গেল? আচ্ছা, তাহলে দেখেন অর্থনীতি কিভাবে স্টেপ ব্যাক করতেছে। তাহলে আমার রিপেমেন্ট ক্যাপাসিটি আমি হারাচ্ছি। আরেকটা বিষয় হলো যে
এই অর্থ বছরের 8 মাসেই প্রতি মাসেই কিন্তু কেন্দ্র ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে লিকুইডিটি সাপোর্ট দিয়েছে 1,81,000 কোটি টাকা প্রতি মাসেই দিয়েছে। যখন কেন্দ্র ব্যাংক কমার্শিয়াল ব্যাংকে লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে, তাহলে কমার্শিয়াল ব্যাংকও একটা প্রবলেমের ভিতরে রয়েছে। কমার্শিয়াল ব্যাংকে কি হয়েছে যে রেপো রেট নীতি সুদার বাড়ানোর ফলে বাংলাদেশের নীতি সুদার 10% কাছাকাছি, তাহলে যখন সে ইন্ডাস্ট্রিতে ঋণ দিবে, ব্যক্তি পর্যায়ে ঋণ দিবে, উদ্যোক্তাদের ঋণ দিবে, তখন ঋণের সুদের হার 16-17% উঠে গেছে। তাহলে এখানে চ্যালেঞ্জ কোথায় দেখেন? তাহলে 17% আমার ঋণের সুদ হার উঠে গেছে। তাহলে গভর্নমেন্ট চিন্তা করছে যে আমি কি বিদেশি উৎস থেকে ঋণ নিব, না আমি ডোমেস্টিক আমি আমার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেব। কারণ অভ্যন্তরীণ উৎস থেকে যদি ঋণ নিই তাহলে আমার ব্যাংকিং খাত থেকে ঋণ নিতে হবে। আবার ব্যাংকিং খাতের ঋণ যদি নেয় তাহলে সুদের হার কিন্তু বেশি, বিদেশি ঋণের সুদের হার আবার কম। এটা নিয়ে কোনো এটা একটা সুবিধা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে সরকার যদি ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়, সরকার কিন্তু প্রতি বছরই বাজেট ঘোষণার আগে বলে যে ব্যাংক বরোয়িং আমরা কম করব, কিন্তু শেষ পর্যন্ত পারে না। বাজেট ঘাটতি আপনার 4.5%, 5% বাজেট ঘাটতি, আমার রাজস্ব ঘাটতি এত বেশি যে সরকার কিন্তু আর কোলাতে পারে না। কারণ বিদেশি ঋণ তো রাতারাতি নিতে পারবেন না, বাজেট সহায়তা আপনি দ্রুত নিতে পারবেন না, কিন্তু ব্যাংক থেকে তো আপনি রাতারাতি ঋণ নিতে পারবেন। ব্যাংক থেকে যখন আপনি কমার্শিয়াল ব্যাংক থেকে যখন আপনি ঋণ দিবেন, তখন তো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আরো কমে যাবে, কারণ তারা সরকারকে ঋণ দিবে। আচ্ছা, আপনি যখন কেন্দ্র ব্যাংক থেকে সরকার যখন ঋণ নিবে, তখন ইনফ্লেশন বেড়ে যাবে। দুইটা প্রভাব রয়েছে, তাই না? তাহলে বিদেশি ঋণ যে আজকে আমরা নিচ্ছি, আমরা নিতে যাচ্ছি, আমার রিপেমেন্ট ক্যাপাসিটি কোথায়? আমি রিপেমেন্টটাকে আমি চিন্তা করেছি? আমার রাজস্ব আয় কি বাড়ছে? আমার ডাইরেক্ট ট্যাক্স সারা পৃথিবীতে টোটাল রাজস্ব আয়ের ডাইরেক্ট ট্যাক্স থাকে 65%, আমার দেশে তো 35%। আমার দেশে ইনডাইরেক্ট ট্যাক্সে 65%। ইনডাইরেক্ট ট্যাক্স তো যারা গরিব মানুষ আছে, যারা খেতে পারছে না, 2 বেলা 3 বেলা খেতে পারছে না, এক বেলা, তাদের উপর আমি ভ্যাট বসাচ্ছি। ভ্যাট গরিবও যেটা দিচ্ছে, আনোয়ার ভাই সেটা দিচ্ছে, আমিও সেটা দিচ্ছি। তাহলে পভার্টি স্ট্রাইকেন পিপুলকে আপনি কিভাবে সেভ করতেছেন? তাহলে আমার যে রাজস্বর যে আওতা, ফিসকাল স্পেস, আমি মানে দেয়ার ইজ নো, আমার কাছে মনে হচ্ছে যে ফিসকাল স্পেসটা বাড়ানো বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে রয়েছে, চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। হাউ টু এক্সপ্যান্ড ফিসকাল স্পেস, কিভাবে আমি ফিসকাল স্পেস বাড়াবো, এটা নিয়েই আমাদের এখন কাজ করতে হবে। তাহলে আমার বিদেশি ঋণের উপর আমার নির্ভরতা কমবে, আমার চ্যালেঞ্জও কমবে। আসলে আইএমএফ এর এটা বর্তমানে সরকারকে একটা সুস্থির মধ্যে ডেফিনেটলি এনে দিয়েছে, এবং এই সময়টা এখন সরকারের উচিত যে এনবিআর কে কেমনে সক্ষমতা বাড়ানো যায় এবং এনবিআর এর নেট কিভাবে বাড়ায় সরকার তার রেভিনিউ, ফিউচার রেভিনিউকে তারা একটা জায়গায় আনতে পারে। কারণ রেভিনিউ ছাড়া দেশের, যেটা উনি বললো যে সরকারও চলতে পারবে না, কারণ এডিবি থেকে বাস্তবায়ন করতে হবে, সরকারের কস্টগুলিকে অ্যাড্রেস করতে হবে। কারণ এগুলি ব্যাংকগুলি থেকে নিয়ে এই ট্রেজারি বিল দিয়া ব্যাংকগুলি হয়তো রিচ হবে, কিন্তু ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টরে কিন্তু আর আসবে না। জনাব মাজেদুল হক এবং আনোয়ারুল আলম চৌধুরী, আমরা আবার ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে, ফিরবো আলোচনায়। আমি যেতে চাই জনাব মাজেদুল হক আপনার কাছে। ছোট্ট করে একটি প্রশ্ন, আমরা একদম আমাদের সময় অনেক কম, ছোট করে যে প্রশ্নটি আমরা হচ্ছে দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমরা অনেকখানি পিছিয়ে, যদিও এখন নতুন করে অনেক প্ল্যান এবং অনেক আইডিয়া হচ্ছে, কিন্তু এক্সিকিউশনটা নেই। তারপরও নতুন করে কিন্তু অনেক কিছু আসছে, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আমাদের দেশীয় খাতে কিন্তু অনেকটা স্ট্রাগল করছে দেশীয় খাতগুলো, সেই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগরা এসে কতটা সার্ভাইভ করতে পারবে, এই বিষয়টা নিয়ে ছোট্ট করে কিছু বলবেন। দেখুন, যে দেশি বিনিয়োগ যদি না বাড়ে তাহলে বিদেশিরা বিনিয়োগ করতে সাহস পায় না। দেশি বিনিয়োগের ইন্ডেক্স দেখে বিদেশি বিনিয়োগরা বিনিয়োগ করতে সাহস পায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বিদেশি বিনিয়োগরা কখন সিদ্ধান্ত নেয় জানেন? যখন একটা দেশের ঋণমান ভালো থাকে। তা আপনি মুডিস, ফিস, S&P গ্লোবাল, US বেস যে ঋণমান সংস্থাগুলো, তারা রেটিং কমাচ্ছে, কান্ট্রি রেটিং কমাচ্ছে। তো কান্ট্রি রেটিং কমে গেলে বিদেশি বিনিয়োগ বাড়বে না। এটাকে আমাদেরকে উত্তরণের একটা চেষ্টা আমাদেরকে থাকতে হবে। 3 হচ্ছে যে বিদেশি বিনিয়োগ বাড়ার যে একটা পরিকল্পনা, যে বিদেশি বিনিয়োগ যে বান্ধব যে নীতি, যে কর নীতি যেটা আছে, সেই কর নীতিটা একদম আমি বলবো FDI ফ্রেন্ডলি করতে হবে। এবং আপনার দেশে বিদেশি বিনিয়োগ করতে যে একজন 120 ধরনের পেপার তার লাগতেছে, ভিয়েতনামে লাগতেছে মাত্র 20 ধরনের। তো সুতরাং অনেক ডিফারেন্স রয়েছে আমাদের সমকক্ষ অর্থনীতি থেকে আমরা আসলে। এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আরেকটা বিষয় দরকার, মুক্ত বাণিজ্য চুক্তি। আমার যে রিজনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ আছে, যে ব্রিক্স আছে, এদের সাথে যদি আমি যে অর্থনৈতিক যে ব্লকগুলো আছে পৃথিবীতে, অর্থনৈতিক ব্লকের সাথে যদি আমি মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি, তাহলে বিদেশি বিনিয়োগ বাড়বে। কারণ ভিয়েতনাম
কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সব দেশের সাথেই কিন্তু তাদের মুক্ত বাণিজ্য চুক্তি আছে, সেখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাজেদুল হক। আমি যেতে চাই জনাব আনোয়ারুল আলম চৌধুরী আপনার কাছে, পরিসরে মানে শেষ পর্যায়ে একটু সমাধানের কথায় যদি আমরা আসি, আমাদের শিল্প খাতের আসলে উন্নতির সমাধানটা কোথায় বা কি আসলে পরিবর্তন বা সংস্কার প্রয়োজন? সংস্কার না, জিনিসটা হলো মোটা দাগে যদি আমি বলতে চাই, নাম্বার 1, ল অ্যান্ড এনফোর্সমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাকে কিন্তু আইন শৃঙ্খলা এটা এনশিওর করতে হবে। নাম্বার 2, ডেফিনেটলি পলিটিক্যাল গভর্নমেন্ট কখন আসবে, স্ট্যাবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এখন মনে হচ্ছে যে মানুষকে স্বস্তিতে পাবে না। নাম্বার 3, আমার যে ব্যাংকিং সেক্টর এ ধরনের ইন্টারেস্ট রেট দিয়ে, এ ধরনের পলিসি দিয়ে কিন্তু আসলে ইট ইজ ভেরি বার্ডেনসাম এবং এটা ইন্ডাস্ট্রি আসলে কম্পিটিটিভ হতে পারবে না। নাম্বার 4, গ্যাস এনার্জি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এনার্জি সিকিউরিটি লাগবে, এনার্জি রিজনেবল প্রাইসে এনার্জি কিন্তু আমাকে আনইন্টারাপ্টেড এনার্জি কিন্তু এনশিওর করতে হবে এবং গভর্নমেন্টের লং টার্ম পলিসি এটা দেবে। নাম্বার 5, এনবিআর এর পলিসি হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার এবং এটা বার্ডেনসাম হতে পারবে না। আজকে দেখা যাচ্ছে যে চিটাগং পোর্টে এইচএস কোড 10 বছর ধরে একরকম এবং হঠাৎ করে চেঞ্জ করে এটাকে মিস ডিক্লারেশন বলে এটাকে ডিলে করে দেওয়া হচ্ছে। এই যে সময়, টাইম, প্রাইস এবং আজকে দেখা যাচ্ছে যে টিডিএস এর নামে কর্পোরেট ট্যাক্স একরকম, টিডিএস দিয়ে এটা বেড়ে যাচ্ছে। এগুলি আসলে আরও সিম্পলিফাই হওয়া উচিত, আরও ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আজকে এই দেশের লোক যদি কমফোর্টেবল ফিল না করে, যেটা আপনি ওনাকে প্রশ্নটা করলেন এফডিআই, তাহলে কখনোই কিন্তু ওটা শুনবো, বাট ইট উইল নেভার কাম আপ। অসংখ্য ধন্যবাদ জনাব আনোয়ারুল আলম চৌধুরী আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মাজেদুল হক আপনাকেও আমাদের স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিজনেস টাইমস আয়োজন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।